মার্কেটের মধ্যে মুভ নেই, ট্রেড করতে ঘাম ঝরে যাচ্ছে, কিন্তু মার্কেট পড়ছে না। প্রতি মাসেই মিউচুয়াল ফান্ড এসআইপি ইনভেস্টমেন্ট করে চলেছে, শর্ট পজিশন তৈরি করেও কিন্তু শর্ট পজিশন অ্যাক্টিভ হচ্ছে না। নতুনভাবে স্মার্ট মানি যেরকমভাবে ট্রেড করতে চাইছে সেই ট্রেডটা কিন্তু হচ্ছে না, তার ফলে কিন্তু মার্কেটের মধ্যে মুভমেন্ট নেই। নতুন করে এক্সট্রা এসআইপি করে দেওয়া হচ্ছে, যখনই সিচুয়েশান তৈরি হচ্ছে পড়ে যাবার, তখনই কিন্তু এসআইপির আকারে কিন্তু নতুন নতুন করে ইনভেস্টমেন্ট ঢুকছে, ফলস্বরূপ মার্কেট পড়ছে না। যেদিন ফান্ড আসার ফ্লো কমে যাবে বা যেদিন দেখবেন এই চেনটা ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে, সেই দিন মার্কেটকে তলায় আসা ছাড়া আর মার্কেটের কোনো গতি নেই। সেই দিন কিন্তু কেউ বাঁচতে পারবেন না, এটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে বাস্তব সত্যি। কারণ অনেকগুলোই, তার মধ্যে একটা উদাহরণস্বরূপ তুলে ধরছি, না জেনেই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করার প্রবণতা কিন্তু বেড়েই চলেছে। ইনভেস্টমেন্ট কোথায় করছেন, কেন করছেন, কিভাবে করছেন, সেটা কিন্তু কেউ দেখেন না। ইনভেস্টমেন্ট করতে হয়, করে দিলেন। এই জিনিসগুলোই কিন্তু করছে, শুধু নর্মাল পাবলিক করছে না, এর মধ্যে মিউচুয়াল ফান্ডও কিন্তু করছে। কোথায় ইনভেস্টমেন্ট করছে, কি ইনভেস্টমেন্ট করছে, তারাই জানে না। পয়সা আসছে, সেগুলো কিন্তু যে কোনো জায়গায় যে কোনো রূপে কিন্তু ইনভেস্টমেন্ট হয়েই চলেছে। এই ভেরি রিসেন্ট একটা ঘটনা ঘটে গেছে, দুটি ইয়ামা বাইকের শোরুম একজন ডিলারের ছিলেন। তো সেই ডিলার দুটি শোরুম খুলেছেন এবং ব্যাংক থেকে লোন নিয়ে। প্রথম বছর 2.5 কোটি টাকার মতন লোনে ছিল, তারপরের বছর আরও বেশি কিছু, তারপরের বছর আরও বেশি কিছু, তারপরের বছর আরও কিছু নিয়ে টোটাল 9.5 কোটি টাকার মতন লোন নিয়েছিলেন। নিয়ে সেটাকেই ইনভেস্টমেন্ট হিসাবে দেখিয়েছেন, দেখিয়ে 12 কোটি টাকা প্রতি বছরের সেল দেখিয়েছেন এবং মুনাফাও দেখিয়েছেন। ইনভেস্টররা কি বুঝেছেন জানি না, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট অনেক টাকা চলে এসছে। ডেট ফ্রি কোম্পানিটা করার জন্য কিন্তু চেয়েছিল 12 কোটি টাকা, নিশ্চয়ই ইন্টারেস্ট রেট হবে এবং 9.5 কোটি টাকার ওপরে ইন্টারেস্ট রেট চেপে হয়তো 10-11 কোটি টাকা বা 12 কোটি টাকা হয়েছিল। নিজেকে ডেট ফ্রি কোম্পানি ঘোষিত করার জন্য মার্কেটের মধ্যে আইপিও নিয়ে আসে। 8জন এমপ্লয়ি, দুটো বাইকের শোরুম, এই নিয়ে আইপিও মার্কেটের মধ্যে চলে আসে এবং আইপিওতে চেয়েছিল হচ্ছে 12 কোটি টাকা, যাতে লোনটা চুকিয়ে দিতে পারে এবং ডেট ফ্রি কোম্পানি হয়ে যেতে পারে। সেখানে পেয়ে গেছে 4800 কোটি টাকা। এই এত টাকা, সেই টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, কে করছে? নর্মাল পাবলিক তো কিছু করছেই, তার সাথে কিন্তু মিউচুয়াল ফান্ডেররাও করছে, নয়তো এত টাকা ইনভেস্টমেন্ট হতে পারে না। তো এই টাকা এইখানে দেখে, কি দেখেই যে এখানে ইনভেস্টমেন্ট হলো, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট যেটা দেখানো হচ্ছে সেটা আসলে কিন্তু লোন করা, আর লোন করার টাকাটাকে ইনভেস্টমেন্ট আকারে দেখিয়ে সেটাকেই কিন্তু প্রফিটেবল বা সেল আকারে দেখিয়ে সেখান থেকে ইনভেস্টমেন্ট তোলা হচ্ছে 4800 কোটি টাকা। না বুঝেই কিন্তু ইনভেস্টাররা ইনভেস্ট করে দিয়েছেন। এই রকম প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সাবধানতা অবলম্বন করা কিন্তু খুবই জরুরি। নয়তো যে কোনো টাইম একটা বাবেল বাস্টের মতন 2008-এ যেমন দেখেছিলেন, সেই রকম কিন্তু বাস্ট হবে এবং সবাই কিন্তু তলার দিকে ফেসেই থাকবেন। আলটিমেট মার্কেট পরে রিকভার হয়ে যাওয়ার পরও কিন্তু এই স্টকগুলোর কোনো রকম গতি থাকবে না, কারণ এর কোনো ভ্যালুয়েশন নেই, কোনো ভবিষ্যৎ নেই। কি কোম্পানি? একটা স্টক মার্কেটের মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয়, কোনো প্রোডাক্ট সেলিং নয়, কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেনি, কিছুই করেনি। তারা করছেটা কি? তারা দুটো বাইকের শোরুম ছিল, সেখানে বাইক বেচতো। সেই কোম্পানি আইপিও মার্কেটে নিয়ে আসে, সে 12 কোটি টাকার দরকার ছিল তার লোনটা চোকানোর জন্য। 8জন এমপ্লয়ি ছিল, চালাতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছিল। মার্কেট থেকে টাকা তুলতে আসে এবং 4800 কোটি টাকা পেয়ে যায়। কোম্পানি যদি বন্ধ করে কালকের দিনে চলে যায়, বিদেশে চলে যায় বা চলে গেছে কিনা তারও কোনো ইনফরমেশান নেই। যদি চলে যায় তো কেউ জানে না যে এইটা কি হবে। এই রকমভাবেই কিন্তু চলতে থাকছে। কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানির মাধ্যমে কেউ জানে না, আর কীভাবে ইনভেস্টমেন্টগুলো আসছে সেটাও কিন্তু কে জানে না। প্লাস হচ্ছে তার সঙ্গে কিছু পাবলিক, যারা শুধুমাত্র হাওয়াতেই ওড়েন, যারা ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয় শেখার, স্টক মার্কেটে যে শিখতে হয় সেই জিনিসটা না জেনেই লোকের কথায় কিনে বেড়ান। প্রত্যেকেই 1 লাখ 2 লাখ 5 লাখ করে কিনেছেন,
এত সস্তা যদি পয়সা বা ইনভেস্টমেন্ট হতো তাহলে মার্কেটে সবাই কিন্তু আর্ন করতো। আলটিমেট এই পয়সাগুলো সবকটাই কিন্তু জলে চলে যাবে। যাই হোক, যা বলার বলে দিলাম। এবার এখন দেখবো যে আমরা নিফটিতে কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি উভয়ে দুটোতেই কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের দেখবেন কালকের দিনে। বেশি কিছু বলার নেই। এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন ওপরের দিকে, যেটা হচ্ছে 25,200, আর তলার দিকে হচ্ছে 25,130, এইটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ। এই রেঞ্জটার মধ্যে কি হতে পারে, যদি গ্যাপ আপে খুলে গেল কোনো কারণে 25,200 টপকাতে যদি না পারে, তাহলে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে এবং তলার দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে 25,130, 25 এই জায়গাটা আর ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল দেখলে ওপরের দিকের জন্য ট্রেড করা যেতে পারে মর্নিংয়েই, এবং স্ক্যাল্পিং আকারেই ট্রেডটা হবে, এর বেশি কিন্তু কিছু এক্সপেক্ট করতেই যাবেন না। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে 25,200-র ওপরে কন্টিনিউ সাস্টেন করে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওপরের দিকে এই যে সুইং হাই দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,260 থেকে 70, 75 থেকে 300, এই জোনটার মধ্যে কিন্তু বাজার চলে আসতে পারে এবং মোমেন্টাম একটা প্লে করতে পারেন। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর 25,130 এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে ফার্স্ট এই পাবেন হচ্ছে এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 25,100, 25,100টাও ব্রেক করলে 25,080 এই জায়গাটা পর্যন্ত পেতে পারেন। এর তলাতে যদি মোমেন্টাম থাকে তাহলে প্লে করতে পারেন, স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। আর যদি মোমেন্টাম এই জোনটার মধ্যে গিয়ে কোনো জায়গায় গিয়ে দেখা যায় যে মোমেন্টাম লস হচ্ছে, তাহলে এখানে গিয়ে একবার প্রফিটটা বুকিং করে নিতে পারেন। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে বড় পতন কিন্তু অপেক্ষা করছে, 25,000 পর্যন্ত বাজার চলে আসতে পারে। কিন্তু কালকের দিনে এইটা পসিবল হয়তো হবে না, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজার থাকবে। সুতরাং এই রেঞ্জটাকে ব্রেক করে দিলেও মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে অনেকটা বড়, দেখলেন যে 25,280 থেকে 300-র কাছাকাছি গ্যাপ আপে খুলেছে, তারপর দেখলেন যে ওপরের দিকে চলতে পারছে না আর এই সুইং হাইটাকে ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে তলার দিকে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার গ্যাপ ডাউনও যদি খোলে, অনেকটা বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল, দেখলেন যে 25,080, 25,100 এই হিসাবের মধ্যে গ্যাপ ডাউন হয়েছে বা আরেকটু তলায় হয়ে গেছে 25,050 পর্যন্ত, তারপর আর যে লাস্ট সুইং লোটা তৈরি করেছিল ইন্টারডেতে সেইটার ব্রেক করছে না, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল পেলে উপরের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড মর্নিংয়েই পেতে পারেন স্ক্যাল্পিং আকারে। যদি বেলা বেড়ে যায় সেখানে কিন্তু বাজারে নয়েজ চলে আসবে, সেখানে কিন্তু ট্রেড করে পয়সা পাবেন না, কারণ অপশান বায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম, সেখানে মোমেন্টাম থাকবে না, এই রকমই কিন্তু নয়েজ চলে আসবে, আর এই রকম নয়েজ চলে এলে বাজারের মধ্যে প্রফিট কিন্তু পাবেন না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা দেখুন, এইখানে সুইং হাই একটা আছে, এখানে একটা সুইং লো আছে, এই রেঞ্জটার মধ্যে কেউ কালকের দিনে কাজ করতে যাবেন না। যদি বাজার খোলেও এই রেঞ্জটার মধ্যে, যতক্ষণ না দেখবেন যে ওপরের দিকে 51,510-12 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, ততক্ষণ বাই করতে যাবেন না। বা যদি দেখেন যে তলার দিকে 51,400 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তলার দিকে, ততক্ষণ কিন্তু সেল করতে যাবেন না। আর এই জোনটার মধ্যে স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে, কিন্তু পিন পয়েন্টে কাজ করতে হবে, আর এটা খুবই ছোট রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু ছেড়ে দেওয়াই উচিত। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 51,510-20 এই জোনটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে ওপরের দিকে 51,640, তারপর হচ্ছে 51,750 এই জায়গাটার পর্যন্ত কালকের দিনে যে টার্গেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 51,740-50 এই জায়গাটা, এই পর্যন্ত কিন্তু টার্গেট আপনারা পেতে পারেন। এর বেশি কিন্তু কালকের দিনে পাবেন না, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হবে। এবার যদি দেখা যায় যে অনেকটা বড় গ্যাপ আপ হয়ে গেছে, ঠিক দেখলেন যে 51,750-60-এর কাছাকাছি বাজার খুলেছে আর ওপরের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন মর্নিংয়ে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নয়েজ চলে আসবেন, ডাইরেকশন ঠিক হলেও কিন্তু ট্রেডে পয়সা পাবেন না। এবার যদি তলার দিকে দেখেন যে গ্যাপ ডাউন হয়ে গেছে এবং 51,400 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে, সেক্ষেত্রেও তলার দিকে এইটা টার্গেট পাবেন, যেটা হচ্ছে 51,345। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে 51,350 এই জোনটার কাছাকাছি খুলে গেছে, তাহলে সেক্ষেত্রে একটা রিট্রেসমেন্ট হতে দেবেন, রিট্রেসমেন্ট হওয়ার পর যখন লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে টার্গেট তলার দিকে হতে পারে হচ্ছে 51,250 এই জায়গাটা থেকে,
তলার দিকে আরও আসতে পারে, সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই আপনাকে ডিসাইড করতে হবে প্যাটার্ন ওয়াইজ কীরমভাবে লেভেলটাকে ব্রেক করছে বা কত দূর পর্যন্ত তলার দিকে যেতে পারে। আর নয়তো আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনারা রিভার্সাল দেখবেন, আবার ওপরের দিকের জন্য ট্রেড হবে, বেলা বাড়ার সাথে সাথে নয়েজ থাকবে, ডাইরেকশান ঠিক হলেও কিন্তু ট্রেডের পয়সা পাবেন না অপশান বাইং করে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।